থাকিস তো ওই সময়। আসসালামু আলাইকুম। আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমাকে ভাইয়ারা জানাবেন সকলে। ওকে, আর আমরা একটু প্রথমে কথাবার্তা বলি, দেন আমরা কুইজ অলরেডি দিয়ে দিছিস। আচ্ছা, তো আপনাদের জন্য একটা কুইজ দিচ্ছি আমি। আমাদের চুম্বকের মনে হয় দুটো অংশ বাকি ছিল, একটা হচ্ছে মোটর আর আরেকটা হচ্ছে জেনারেটর। তো এই দুটো অংশ আপনারা কি এখন পড়তে চান কিনা, নাকি আমি একদম শুরু থেকেই আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স পড়াবো? যদি আপনারা চান সেক্ষেত্রে ইয়েস জানাতে পারেন, আর যদি না চান সেটাও জানাতে পারেন। আমি আপনাদের একটা পোল ফায়ার করে দিয়েছি। যারা যারা মোটর এবং হচ্ছে আপনার এসি জেনারেটরটা রিপিট চান বা ওই অংশটা পড়েন নাই, তারা পোলে ইয়েস ক্লিক করুন। আপনাদের যদি যথেষ্ট সংখ্যক মানুষের কাছ থেকে এরকম কিছু শুনি যে হ্যাঁ চাচ্ছেন আপনারা, তাহলে আমি অবশ্যই ওই জিনিসগুলো পড়িয়ে দিব, কারণ মিস হয়েছে। সেটা আমার রেসপন্সিবিলিটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া। যদি অধ্যায়টা আমি পড়াইনি, বাট অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, সবকিছু আমাকে দেখভাল করা লাগবে। ওকে, সো হ্যাঁ, দেখি আপনাদের যদি মোটামুটি 90% আশেপাশে যদি এরকম দেখি ইয়েস, তাহলে আমি অবশ্যই এই অংশটি রিপিট করিয়ে দিব। আপনারা সকলে একটু অংশগ্রহণ করবেন আমাদের পোলটাতে, ইয়েস অথবা নো ভোট দিবেন যারা হচ্ছে চান মোটর এবং হচ্ছে কি কোনটা মোটর এবং এসি জেনারেটরটা রিপিট করি, বা মোটর এবং এসি জেনারেটর হয়তো আপনাদেরকে পড়ানো হয়নি। তো যারা চান তারা একটু কাইন্ডলি ইয়েস বলে ভোট দিন। তো আমি দেখতে পাচ্ছি প্রায় 90.77% মানুষের ভোটই এসেছে ইয়েস, মানে আপনারা চান মোটর এবং হচ্ছে এসি জেনারেটর দেখতে। তো অবশ্যই আমি আপনাদের এই কথাটি রাখবো এবং এই রিলেটেড অনেক সিমুলেশন এনেছি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তার আগে আমরা একদম পড়াশোনার দিকে চলে যাব। তার আগে আমাকে সবকিছু দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। কিছু কথাবার্তা, যেহেতু আপনারা আমার সাথে একদম নতুন, সো একটু আমার ক্লাসের ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে সবকিছু যদি বুঝে থাকেন আপনারা, সবকিছু যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে দেওয়া লাগবে ক্লিয়ার। ওকে, এই জিনিসটা একটু মেনটেন করা লাগবে। যদি আপনারা খুব বেশি কমেন্ট করার দরকার নেই, মানে একদম কমেন্টই করবো পড়বো না খাতায় লিখবো না এমন না। একটা কমেন্ট করবেন যদি একটা কনসেপ্ট বুঝে থাকেন, শুধু ক্লিয়ার লিখবেন, বেশি কমেন্ট আমার লাগবে না। ওকে, শুধুমাত্র অতটুকুই করবেন কমেন্ট যতটুকু করলে আপনার পড়াশোনায় হ্যাম্পার হবে না। সো যদি বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন ক্লিয়ার এন্ড ফেল্ড। ওকে, অথবা আপনাদের যদি এইটা লিখতে অনেক কষ্ট হয় তাহলে শুধু সিএফ লিখলেও আমার কোনো অসুবিধা নেই। সিএফ মানে ক্লিয়ার এন্ড ফেল্ড, মানে আমি আপনাদেরকে এক একটা টপিক শুধুমাত্র ক্লিয়ার করাবো না, আপনাদেরকে চেষ্টা করবো ফিল করানোর। ওকে, এই হচ্ছে আমার টার্গেট। ইনশাল্লাহ এখন দেখি যতটুকু পারা যায়। ফিজিক্সের মেইন স্ট্রিম কোনো চ্যাপ্টার পড়ালে হয়তো আপনাদেরকে আরো ভালোভাবে ফিল করিয়ে করে পড়াতে পারতাম। এই চ্যাপ্টারটা একটু ফিল করানোর জায়গাই কম, সো আমার এক্সেলেন্স দেখানোর একটু জায়গা কম। বাট ইনশাল্লাহ আপনারা যখন আর কিছুদিন পরে ইন্টারমিডিয়েটে উঠবেন তখন আমাকে খুব রেগুলারলি আপনারা পাবেন। আমি একটু জুনিয়র সেকশনে আপাতত ক্লাস নিই না, আমি সিনিয়র সেকশনেই ক্লাস নিই। সো আপনাদের সাথে আমার যখন আপনারা ইন্টারমিডিয়েটে উঠবেন তখন আপনাদের সাথে আমার খুব ফ্রিকোয়েন্টলি দেখা হতে থাকবে। সো এই হচ্ছে একটা ছোট্ট ইনস্ট্রাকশন আপনাদের জন্য, শুরুতেই বলে দিলাম ভাইয়া। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ক্লিয়ার এন্ড ফেল্ড জানাবেন যতবারই বুঝবেন। এই তো, এইটুকু, আর বেশি কিছু না। একবারে হচ্ছে মিনিমাম কমেন্ট করুন, বেশি করার দরকার নেই, ঠিক আছে? মিনিমাম কমেন্ট করুন, বেশি করার একদমই দরকার নেই। আর এখন আমাকে একটা ছোট্ট কথা জানিয়ে দিন, আপনারা যদি প্রিপেয়ার্ড থাকেন তাহলে আমাকে সবাই একটু লিখে দিবেন প্রিপেয়ার্ড। ওকে, আমরা আমাদের পড়াশোনা শুরু করে ফেলবো। প্রিপেয়ার্ড লিখে দিন, ঠিক আছে, যারা যারা প্রিপেয়ার্ড আছেন। আমরা কোন অধ্যায়টি পড়ছি ভাই? পদার্থবিজ্ঞানের অধ্যায় 13, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। খুবই সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে ফিজিক্সের এক্সট্রিম লেভেলের কিছু দেখানোর কিছু নাই, সহজ জিনিস। তো আমরা ওই সহজভাবেই পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আসেন, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স অধ্যায় নিয়ে আমরা পড়বো আজকে। এটাই আমাদের পড়াশোনার প্রথম ক্লাস ছিল, বাট আপনারা, আমি গত ক্লাসে যখন আপনাদেরকে কিউএনএ ক্লাস নেই বিদ্যুৎ চৌম্বকীয় অধ্যায়, তখন অনেকে আমাকে জানিয়েছিলেন মোটর এবং জেনারেটর আপনাদেরকে পড়ানো হয়নি। সো আমার তো দায়িত্বের মধ্যে পড়ে এই জিনিসটা আপনাদেরকে করে দেওয়া, এবং আমি কথা দিয়েছিলাম যে আমি থাকি আর যেই থাকে আমি অবশ্যই জিনিসটা দেখবো যেন আপনাদেরকে এই ক্লাসটা প্রোভাইড করা হয়। সো আমি চলে এসেছি, আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। ওকে, এবং কি কি পড়তে যাচ্ছি তাহলে আমি জানতাম আপনারা এটা পড়তে চাবেন, সো আমি আগেই প্রেডিক্ট করে রেখেছিলাম। সো আমরা সর্বপ্রথম পড়বো হচ্ছে ইলেকট্রিক মোটর ও এসি জেনারেটর। এটা নিয়ে যথেষ্ট কথাবার্তা আমরা বলবো, ফিল করানোর চেষ্টা করব, এবং তারপর আমরা পড়বো রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, যেটা আজকের ক্লাসের আমাদের মূল টপিক ছিল। সো এটা আমরা একটু পরেই পড়বো, আগে আমরা আগের চ্যাপ্টারের যে অংশটা বাকি আছে সেই অংশটা আমরা একটু শিখে ফেলি। এই তো। তো আসেন ভাই, আমাকে সবাই একটু জানাবেন, কমেন্ট করবেন। প্রিপেয়ার থাকলে আমাকে প্রিপেয়ার লিখে দিবেন, অথবা শুধু পি লিখলেও আমার কোনো অসুবিধা নেই। ওকে,
এই হচ্ছে ঘটনা। আমরা একদম মিনিমাম কমেন্ট করবো, যতটুকু কমেন্ট করলে আমাদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয়। ওকে, হাফসা আক্তার দেখতে পাচ্ছি, সাজ্জাদুল ইসলাম, তারপর হচ্ছে অর্নি, তারপর দেখতে পাচ্ছি নাহিদ, সাজিদ, তারপর দেখতে পাচ্ছি সামিরা, তারপর দেখতে পাচ্ছি ফাতেমা বিনতে সেলিম, সকলেই প্রস্তুত আছেন। ফাতেমা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা সালাম দিচ্ছেন সবারই সালামের উত্তর দিয়ে দেই, ওয়ালাইকুম আসসালাম। যারা নমস্কার আদাব দিয়েছেন সবারই নমস্কার এবং আদাবের উত্তর দিয়ে দিচ্ছি। নমস্কার আদাব ভাইয়া। আমরা দেরি করছি না, আমরা এখন আমাদের পড়াশোনা শুরু করে ফেলি। আসেন, সর্বপ্রথম আমাদের যে টপিক সেটা হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া অধ্যায় রিলেটেড। আমরা যে জিনিসগুলো আমাদের মিস হয়েছে সেই জিনিসগুলো আসেন আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আসেন শুরুতেই পোল থাকবে যথেষ্ট পরিমাণ, আপনারা জাস্ট ধৈর্য ধরবেন, ওকে, তাইলেই চলবে। আচ্ছা ভাইয়া, এখন অধ্যায়টার নাম কি বলেন? অধ্যায়ের নাম কি? অধ্যায়টার নাম কি বলেন? অধ্যায়টার নাম কিন্তু বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আমি একদম পুরো অধ্যায়টা আপনাদেরকে একটু সামারি করে দিচ্ছি। অধ্যায়ের নাম কি? বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, তাই না? বিদ্যুতের চৌম্বক ক্রিয়া নাম কি ভাইয়া? বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। সো আপনারা মনে হয় নামটা শুনেই বুঝতে পারছেন যে এখানে কি থাকতে পারে। যদি অধ্যায়ের অনেক ডিটেল আপনাদেরকে পড়ানো হয়েছে, বাট আমি চেষ্টা করব পুরো অধ্যায়টা একবার আপনাদেরকে রিক্যাপ করে দেখিয়ে দিতে। সো বিদ্যুতের চৌম্বক ক্রিয়া মানে কোন একটা তার দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে ওই তারটা তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করবে। কি বললাম আরেকবার বলি আপনাদেরকে। দেখেন ভাইয়া, নর্মালি এটা যদি একটা ম্যাগনেট হয়, একটা ধরেন বার ম্যাগনেট, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এই ম্যাগনেটটা চারদিকে একটা আমরা এরিয়া পাবো, চারদিকে একটা বিশাল বড় একটা অঞ্চল পাবো। যে অঞ্চলের মধ্যে অন্য একটা ম্যাগনেটকে যদি আমরা নিয়ে আসি, ধরেন এখানে যদি আরেকটা ছোট ম্যাগনেটকে নিয়ে আসি, এপাশে নর্থ পোল এপাশে সাউথ পোল, যখনই সেই এরিয়ার ভিতরে ঢুকবে তখন এই বার ম্যাগনেটটি, প্রথম বার ম্যাগনেটটি এটাকে বিকর্ষণ করবে। কারণ কি? এই ছোট ম্যাগনেটটা এই বড় ম্যাগনেটটার ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। ঠিক আছে, সো একটা ম্যাগনেটের আশেপাশে তার যে অঞ্চল জুড়ে সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেটাকে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, আশা করি জিনিসগুলো জানেন। ঠিক তেমনি বিদ্যুৎও চৌম্বক প্রভাব তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটে? নর্থ পোল থেকে সাউথ পোলে আমরা জানি বলরেখা প্রবেশ করে যেভাবে, সকলে আপনারা এই জিনিসগুলো জানেন। এই বলরেখাগুলো ভাইয়া, এই বলরেখাগুলো এমন ভাবে উৎপন্ন হয় যেন এই পুরো এরিয়াটা জুড়ে বলরেখা ছড়িয়ে থাকে। বোঝা গেছে? যতটুকু এরিয়া দেখিয়েছিলাম ততটুকু এরিয়া জুড়ে বলরেখাগুলো থাকে। এই যে দেখেন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। সো চুম্বক নিয়ে একদম বেসিক কথাবার্তা বলে দিলাম। চুম্বক কি করে? চুম্বকের নর্থ পোল থেকে বলরেখা উৎপন্ন হয়, সাউথ পোলে বলরেখাগুলো পতিত হয়। এই বলরেখাগুলোর মাঝখানের কোন অঞ্চলে আপনি যদি বাইরে থেকে একটা চুম্বক আনেন, তাহলে এই চুম্বকটা ওকে বিকর্ষণ করবে। ঠিক আছে, আশা করি বুঝেছেন। আবেশ পড়িয়ে দিব মাহাদিয়া, কোনো সমস্যা নেই ভাইয়া, আছে ভাইয়া, পুরো অধ্যায় দরকার হলে আপনাকে পড়িয়ে দিবে এক ক্লাসের মধ্যে। জাস্ট একটা কথা আপনাদেরকে বলে রাখি, বিশাল বড় চ্যাপ্টার, 5-6 ক্লাসে অন্য ভাইয়া হয়তো আপনাকে পড়িয়েছে, সেটা আমি এক ক্লাসে পড়িয়ে দিচ্ছি। তো আমার প্রতি একটু আপনাদের থাকা উচিত, সহানুভূতি, যে এই জায়গাটা থেকে যে আমি কোনো জায়গায় একটু দ্রুত টানবো। ওকে, যদি এই অধ্যায় পুরোটা আমার হাতে থাকতো তাহলে আমি খুবই স্লোলি পড়াতাম, যেহেতু অধ্যায়টা আমি এক ক্লাসে অনেক কিছু দেখাবো, একটু দ্রুত পড়াবো। আপনারা প্লিজ এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 নাম্বার বিষয় হচ্ছে আপনারা একটু প্লিজ অতিরিক্ত মনোযোগ দিবেন। ওকে, মনোযোগ একটু এদিক ওদিক হলে অনেক কিছু বুঝবেন না। আর আমার রিপিট করানো পসিবল না, কারণ অল্প সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটা রিপিট ক্লাসই হচ্ছে। এই হচ্ছে ঘটনা। তো এটা চুম্বক। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বলতে কি বোঝায় ভাইয়া? ধরেন কোন একটা কারেন্টের তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই যে ধরেন একটা কারেন্টের তার, এর মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। যদি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই তারটা, এই যে বিদ্যুতের যে তারটা আছে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে। মানে কি ভাইয়া? ধরেন এই তারের আশেপাশে আপনি যদি একটা ম্যাগনেট আনেন, নর্থ পোল আর সাউথ পোল, তাহলে এই ম্যাগনেটটা এই কারেন্টের তার দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হবে। হয় সে আকর্ষিত হবে, না হয় সে বিকর্ষিত হবে। বোঝা গেল? যখনই আমরা বাইরে থেকে একটা ম্যাগনেট এনে এখানে দেখলাম যে এই ম্যাগনেটটা কারেন্টের তার দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হচ্ছে, তখনই তো আমরা বুঝে গেছি নিশ্চয়ই কারেন্টের তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে ওই কারেন্টের তার চৌম্বক প্রভাব উৎপন্ন করে। সো ব্যাপারটা বুঝছেন? এটা ওয়েরস্টেড একজন বিজ্ঞানী, তিনি এক্সপেরিমেন্ট করছিলেন। হঠাৎ করে একদিন ওনার এক্সপেরিমেন্টের টেবিলে একটা চুম্বকের কম্পাস ছিল, চৌম্বক কম্পাস, যেটা আমরা নর্থ পোল সাউথ পোলে একটা কাটা থাকে, এমনি নর্মালি পড়েছিল। উনি জানতো না কেন পড়ে আছে। আর উনি ওমন সময়ে একটা সার্কিটে কারেন্ট চালু করছে, বুঝছেন, ব্যাটারি চালু করে দিচ্ছে, ফলে সার্কিট দিয়ে কারেন্ট যাচ্ছিল। উনি হঠাৎ করে লক্ষ্য করলেন যে কম্পাসের কাঁটাটা নড়াচড়া করছে। তার মানে তো নিশ্চয়ই কম্পাসের কাঁটা কখন নড়াচড়া করে? যখন আশেপাশে কোনো ম্যাগনেট থাকে। তখনই উনি ডিসিশন নিলেন নিশ্চয়ই কোনো কারেন্টের তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই কারেন্টের তারটা তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে। এই হচ্ছে ঘটনা। তো ব্যাপারটা বুঝেন, কারেন্টের তার দিয়ে কারেন্ট প্রবাহিত করছি, আশেপাশের একটা ম্যাগনেট এই কারেন্টের তার দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হচ্ছে, এটাই তো বিদ্যুতের চৌম্বক ক্রিয়া।
তাই না? তার মানে আমি যদি এখানে একটা বলি ভাইয়া, এখানে আমি যদি একটা কম্পাস রাখি, এই ধরেন একটা কম্পাস, কম্পাসের উপরে ধরেন নর্থ, নিচে সাউথ, সো এই যে একটা কাটা ধরেন থাকে এরকম ভাবে, নর্থ থেকে সাউথের দিকে একটা কাটা থাকে। যখন এই কম্পাসটাকে আমরা কাছাকাছি আনবো দেখবেন যে কাটাটা এরকম এইদিকে অথবা এইদিকে এরকম ভাবে বিক্ষিপ্ত হবে। বুঝা গেছে? আচ্ছা আমি এইভাবে দেখি, এই কালি দিয়ে দেখি। দেখেন কাটাটা নর্মালি থাকে এইভাবে, কাটাটা নর্মালি থাকে এইভাবে। যখন এইটাকে আমি কারেন্টের তারের কাছাকাছি আনতেছি তখন কাটাটা হয় এইদিকে আসতেছে, না হয় এইদিকে আসতেছে। তার মানে কি কাটাটা বিক্ষেপ দিচ্ছে। কাটা কখন বিক্ষেপ দেয়? যখন ওই কাটা বা ওই কম্পাসের আশেপাশে আরেকটা চুম্বক আনি। চুম্বক কোথায় পাইলেন? এখানে তো কোনো চুম্বক নাই। তার মানে কারেন্টের তারটাই চুম্বক হয়ে গেছে। বুঝা গেছে? এই হচ্ছে ঘটনা। সো ওয়েরস্টেডের এক্সপেরিমেন্টটা আসেন আপনাদেরকে আমি একটু দেখাই। এই তো ওয়েরস্টেডের এক্সপেরিমেন্ট দেখেন। আশা করি সব দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি সব দেখতে পাচ্ছেন, আশা করছি। সো এইটা হচ্ছে একটা কম্পাস। কম্পাসটাকে আমি কারেন্টের তারের উপরে অথবা নিচে রেখেছি। বুঝা গেছে? হয় উপরে না হয় নিচে। এই যে কম্পাসটা দেখেন এরকম ভাবে কাটাটা আছে। এইবার একটা জিনিস দেখবেন, আমি ধরেন কোনো কারণে ব্যাটারিটা যদি কারেন্টের তারে কানেক্ট করে দিই তাহলে কারেন্ট উৎপন্ন হবে, সাথে সাথে দেখবেন কম্পাসের কাঁটাটাও নড়াচড়া শুরু করে দিচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন ক্যাম্পাসের কাঁটাটা নড়াচড়া শুরু করে দিচ্ছে। আবার দেখবেন আমি যখনই কারেন্ট অফ করে দিব, অর্থাৎ ব্যাটারিটাকে আবার সোজা করে দিব, কানেকশন দিব না, দেখেন আবার কাঁটাটা আগের মতো জায়গায় চলে আসলো। তার মানে কোনো একটা লুপ দিয়ে বা কোনো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তার আশেপাশে যদি একটা কম্পাস আনেন তাহলে ওই কম্পাসের কাঁটাটা নড়াচড়া করছে। তার মানে কি কারেন্টের তারটা বিদ্যুৎ উৎপন্ন করছে। এটাই বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আরেকবার দেখি, এই যে দেখেন, এই যে কারেন্টের কম্পাসটা এরকম নড়াচড়া করছে। আশা করছি আপনাদের কাছে ব্যাপারটা খুব ভালো মতো ক্লিয়ার হলো। ওকে, আশা করছি আপনাদের কাছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বলতে কি বুঝায় এইটা আপনারা ফিল করেছেন সবাই। যদি ফিল করে থাকেন ভাইয়া, ফিল করে থাকেন তাহলে আমাকে একটাই কমেন্ট করবেন, একটার বেশি না, এক একজন মানুষ একটাই কমেন্ট করবেন, সেটা হচ্ছে সিএফ একটু লিখে দিবেন, সিএফ। ওকে, আমি মোটরের দিকে ধীরে ধীরে যাব। ওকে, সবাই যদি বুঝে থাকেন তাহলে আমাকে লিখে দিবেন সিএফ। জোস ভাইয়া বলেছেন পুষণ, তারপর ওয়াও বলেছেন, হ্যাঁ পুষণই ওয়াও বলেছেন। ভাইয়া তুল্য রোধে টপিকটা পড়া, আচ্ছা ভাইয়া তুল্য রোধ তো না, আমরা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া পড়ছি, অধ্যায় রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাকে জানান, না হলে ওই রিলেটেড কোনো সমস্যা আমরা কিউএনএ ক্লাসে দেখব। ওকে, আশা করছি সবাই বুঝেছেন, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এক কথায় বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার আসেন ভাইয়া, চুম্বক মানে কি ভাই? বলরেখা উৎপন্ন হবে, নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে। তার মানে এই কারেন্টের তারও, যেহেতু কারেন্টের তার একটা চুম্বক, যখন তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার মানে তারও একটা বলরেখা উৎপন্ন হবে, তারও বলরেখা উৎপন্ন হবে। সেই বলরেখাটাই আমাদেরকে শিখিয়েছে ম্যাক্সওয়েল। এটা অ্যাকচুয়ালি ফ্লেমিং এর ডান হস্তনীতি এখানে মনে লেখা ছিল, বাট এটা হবে ম্যাক্সওয়েলের ডান হস্তনীতি। এখানে অ্যাকচুয়ালি লিখেছে এটা ফ্লেমিং, বইয়ে আমাদের ভুল আছে বুঝছেন। বইয়ে যদি ফ্লেমিং লেখা থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি ফ্লেমিং হবে না, এটা হবে ম্যাক্সওয়েল। এটা হবে ম্যাক্সওয়েল। আচ্ছা যাও, বইয়ে যেহেতু লেখা আছে ফ্লেমিং, আমরা ফ্লেমিং এ পড়ি। ম্যাক্সওয়েল বা ফ্লেমিং এর ডান হস্ত নীতিটা কি বলে ভাইয়া? এই যে এটা আমার ডান হাত, সবাই নিজের হাত বের করে ফেলুন, প্র্যাকটিস করবো আমরা। দেখেন এই যে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এই যে 4 আঙ্গুল আছে না, এই 4 আঙ্গুল বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র। এই বরাবর তড়িৎ ক্ষেত্র, 4 আঙ্গুল বরাবর তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। এই বরাবর তড়িৎ, এই বরাবর কারেন্ট, এবং 4 আঙ্গুল বরাবর চুম্বক ক্ষেত্র। এই যে দেখেন এই বরাবর হচ্ছে কারেন্ট, এবং এই যে 4 আঙ্গুল বরাবর, এই 4 আঙ্গুল বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, 4 আঙ্গুল বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র। বলরেখাগুলো কোন পাশ থেকে কোন দিকে যাবে, বলরেখাগুলো কোন পাশ থেকে কোন দিকে যাবে, এটাই আমাদের ফ্লেমিং এর এই ডান হস্ত নীতি অথবা ম্যাক্সওয়েলের ডান হস্ত নীতি আমাদেরকে দেখে। যেমন ভাইয়া আমরা যখন চুম্বকের কথা বলছি, চুম্বকে আমরা জানি বলরেখা নর্থ থেকে সাউথে উৎপন্ন হয়ে চলে যায়, কিন্তু একটা কারেন্টের তারে কিভাবে বলরেখা যাবে এটা আমাদেরকে ফ্লেমিং শিখিয়েছে। সো কি জিনিস আসেন দেখাই আপনাকে। দেখেন ভাইয়া কারেন্টের তার বরাবর কারেন্ট যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। সো বৃদ্ধাঙ্গুলি রাখবেন কি? উপরের দিকে। এবার দেখেন আপনার এই আঙ্গুলগুলা কোন দিকে ঢুকতেছে ভাইয়া? এই দিকে ঢুকতেছে, তাই না? এইদিকে ঢুকে এবং এই দিক দিয়ে বের হবে। এই যে দেখেন, এই যে দেখেন, এইটা হচ্ছে আমার সেই কারেন্টের তার। ঠিক আছে, এটা আমার কারেন্টের তার। এই বরাবর আমি বৃদ্ধাঙ্গুলি রাখবো। তাহলে আমার বলরেখাগুলো কি হবে ভাইয়া? এই যে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হবে। তার মানে ঢুকলো এই পাশ দিয়ে, বের হইলো এই পাশ দিয়ে, ঢুকলো এই পাশ দিয়ে, বের হইলো এই পাশ দিয়ে। বোঝা গেছে? এটা একটা দেখানোর সিম্পল একটা ওয়ে আছে যে বলরেখা ঢুকতেছে নাকি বের হচ্ছে, এটা দেখানোর একটা ওয়ে আছে, সেটা আমি শিখিয়ে দিই। বলরেখা কি করতেছে ভাইয়া? বোর্ডের ভিতরে ঢুকতেছে, বোর্ড থেকে বের হচ্ছে। এই পাশে বোর্ডের ভিতর থেকে ঢুকতেছে, এই পাশে বোর্ড থেকে বের হচ্ছে। একটা তীর, একটা তীর, একটা তীর যদি বোর্ডে ঢুকে, বোর্ডে ঢুকে, তীর দেখতে কিরকম ভাইয়া? এরকম না? তীর দেখতে তো এরকম, নিশ্চয় জানেন, এই যে মাথাটা চোখা। একটা তীর যদি বোর্ডে ঢুকে
তাহলে আপনি দেখতে পারবেন কি তার পিছনের অংশটা। একটা তীর যদি বোর্ড থেকে আপনার দিকে বের হয়ে আসে তাহলে আপনি প্রথমে কি দেখতে পারবেন, তার মাথাটা। ঠিক আছে, তার মানে এই চিহ্ন মানে কোনো কিছু ঢুকতেছে, আর এই যে এরকম গোল আকারে তারপর ফোঁটা দিলে কোনো কিছু বের হয়ে আপনার দিকে আসতেছে। তার মানে বলরেখা কি হচ্ছে ভাই, এদিকে ঢুকতেছে, সো এদিকে বলরেখার ডিরেকশন ভিতরের দিকে, এবং ঢুকে এই পাশ দিয়ে বের হচ্ছে, সো এখানে বলরেখার ডিরেকশন হচ্ছে বাহিরের দিকে। আশা করছি সবাই বুঝেছেন, যদি বুঝে থাকেন আমাকে ফেল জানিয়ে দিন, সিএফ লিখে দিন। যদি মনে করেন যে ভাই আমাকে সিমুলেশন দেখাইতে হবে, আপনাদের দাবি ভাইয়া মানতে বাধ্য, তো আসেন আপনাদেরকে সিমুলেশনে দেখিয়ে দিই। ভাইয়া সব ইনশাল্লাহ চেষ্টা করবে আপনাদেরকে দেখানোর। আসেন, কিবোর্ড কোথায়, একটু দাঁড়ান। আচ্ছা, এখানে প্রেস করি। এটা কাজ করে না কেন? ঠিক আছে, আশা করছি বুঝেছেন এটা। ওকে, তারপরে আপনারা যদি চান যে ফিল করানোর জন্য আপনাদেরকে একটা সিমুলেশন দেখাতে, ভাইয়া দেখাবে, আসেন দেখাই। এই যে দেখেন ভাইয়া, জাস্ট দেখেন। ওকে, জাস্ট দেখবেন। এখন এটাকে ফুল স্ক্রিন কি করা সম্ভব? দাঁড়ান একটু আবিষ্কার করি, বুঝছেন? আমি এগুলা আপনাদের জন্য পড়ানোর আগে আমি একটাকে বের করলাম। এখানে একটা অপশন থাকে ফুল স্ক্রিন করার, জুম করব। আচ্ছা, ফুল স্ক্রিন করে দিয়ে আসেন। এই যে ফুল স্ক্রিন থাকে, ঠিক আছে। দেখেন ভাইয়া, কারেন্ট এখন ফুল আছে। কারেন্টকে আমি যখন একদম জিরো করে দিব, এই সার্কিটে কোনো কারেন্ট নাই, এইখানেও ধরেন কোনো কারেন্ট নাই। ব্যাপারটা বুঝেন। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম যে ধরেন আপনার কাছে একটা খাতা আছে, ঠিক আছে, এই হচ্ছে আপনার কাছে একটা খাতার পাতা। ওকে, আপনার কাছে একটা খাতা আছে, সবার কাছে আছে আমি জানি। এই খাতাটার মাঝখান দিয়ে যদি আপনি একটা কারেন্টের তার পার করে দেন, কারেন্টের তার পার করে দেন, দিতেই পারেন। খাতার মাঝখান দিয়ে একটা কারেন্টের তার পার হয়ে গেছে, সময় ইমেজিন করেন, ইমেজিন করা লাগবে। ওকে, এবং আপনি খাতার উপরে অনেকগুলা আপনার হচ্ছে লোহার গুঁড়া ছিটিয়ে দিচ্ছেন, লোহার গুঁড়া ছিটিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো কারেন্টের তার পাস হয়ে গেল খাতার মধ্য দিয়ে। আপনি যদি কোনো কারণে কারেন্ট অন করেন, কারেন্ট মানে কি, কোন একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে মানে কি, তারটা চুম্বকের মতো আচরণ করবে। তাহলে আশেপাশে লোহার গুঁড়াগুলো কি হবে, কারেন্টের তার দ্বারা আকর্ষিত হবে, তাই না? ঘটনাটাতে এটা কিভাবে আকর্ষিত হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আসেন, তো এই হচ্ছে আমাদের কাগজ, কাগজের মধ্য দিয়ে কারেন্টের তার পাস করছে, আশা করি বুঝেছেন। আর এই যে ছড়ানো ছিটানো জিনিসগুলো হচ্ছে লোহার গুঁড়া, ঠিক আছে, লোহার গুঁড়া। এবং এখানে আমি একটা কম্পাস আকারে দেখাবো। সো দেখবেন যখনই আমি কারেন্টের মান বাড়াবো, এই লোহার গুঁড়াগুলো কিভাবে অ্যারেঞ্জড হয়, কিভাবে চারদিকে ছড়িয়ে যায়। দেখেন সবাই, এই যে দেখেন আমি কারেন্টের তার যখনই বাড়িয়ে দিলাম, লোহার গুঁড়াগুলো কি ঘটছে ভাইয়া, কারেন্টের তারকে ঘিরে চারদিকে এরকম গোল 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 আকার ধারণ করছে। এখন এই যে লোহার গুঁড়াগুলো যে অ্যারেঞ্জমেন্টে চারদিকে ছড়িয়ে গেল, এটাই হচ্ছে বলরেখার ডিরেকশন, এটাই হচ্ছে বলরেখার ডিরেকশন। আমরা চুম্বক থেকে বলরেখা কিভাবে পাই, নর্থ থেকে সাউথে যায়। কিন্তু একটা কারেন্ট ক্যারিং ওয়্যার অথবা কোন একটা তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, ওই তারের বলরেখাগুলো চারদিকে ঘুরবে এরকম। ধরেন এটা যদি তার হয়, তাহলে বলরেখাগুলো এই যে এরকম ভাবে চারদিকে আছে, চারদিকে, ঠিক আছে। এই যে দেখেন চুম্বকের আয়রনের যেই ফিলিং গুলো আছে, আয়রনের যে ছোট ছোট টুকরা আছে, লোহার যে গুঁড়াগুলো আছে, সেগুলো দেখেন চারদিকে এরকম গোলাকার গোলাকার আকার ধারণ করছে। তাহলে বলরেখাগুলো দেখতে কিরকম হবে ভাইয়া? এই যে দেখেন, এই যে আমি আগেই বলেছি, এইভাবে ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে, এই পাশে ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে। এই যে দেখেন, এই পাশ দিয়ে ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হচ্ছে। আশা করছি আপনারা ভিজুয়ালাইজ করতে পারছেন। আমার কাজ হচ্ছে আপনাকে ফিল করানো। আমি চেষ্টা করবো আপনাদেরকে কোনো কিছু না মুখস্থ করে খালি বুঝাতে, ঠিক আছে। আমার পড়ানোর স্টাইলটা একটু আলাদা। মেইনলি আমি আপনাদের সিনিয়র সেকশনের ভাই আপুদের ক্লাস নিয়ে থাকি, আপনারাও কিছুদিন পরে আমাকে পাবেন। বাট আপাতত যতটুকু আমি পারি আপনাদেরকে ফিল করানো, সেটা আমি চেষ্টা করছি। সবাইকে বলুন ভাইয়া, সবাইকে বুঝেছেন কিনা? ঠিক আছে, লোহার গুঁড়োগুলো আগে কেমন ছিল আবার দেখাই। লোহার গুঁড়োগুলো আগে ছিল দেখেন অগোছালো ভাবে। যখন আমি কারেন্টের মান বাড়িয়ে দিলাম, দেখেন লোহার গুঁড়োগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জড হয়ে গেল। এটাই আসেন এবার আমি আপনাদেরকে দেখি। সো এই যে কারেন্টের তার দিয়ে আপনার হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে বলরেখাগুলো দেখতে কিরকম হবে ভাই? এই যে এরকম, এই পাশ দিয়ে ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে, এই যে এরকম গোল 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 আকার। এই যদি কারেন্টের তার হয়, বলরেখাগুলো এইভাবে গোল 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 আকারে থাকে। সবাই কি বুঝেছেন নাকি বুঝেন নাই? একদম কি ফিল করাতে পেরেছি ভাইয়া? এটা আমাকে জাস্ট জানাবেন। এটা কি ডাউট ক্লাস সুমাইয়া? না, ডাউট ক্লাস না ভাই, এটা মেইনলি নতুন একটা চ্যাপ্টারের ক্লাস। বাট অনেকেই বলেছিলেন জেনারেটর আর মোটর নাকি আপনারা বুঝেন নাই, তাদের জন্য এই ক্লাসগুলো আমি একটু বুঝিয়ে নিচ্ছি। এখন ডিরেক্টলি মোটর পড়াতে গেলে অনেক কিছু হয়তো বুঝতেন না, এই জন্য আগের পূর্বে জিনিসগুলো আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যতটুকু এক্সট্রা সময় লাগছে ভাই, এগুলো মেকআপ করে পরবর্তী ক্লাসগুলোতে আমি ব্যালেন্স করে নেবো। আপনারা আমার উপর ভরসা রাখুন,
আপনাদের কাজ হচ্ছে জাস্ট পড়াশোনা করা। আচ্ছা, এই তো মোটামুটি ঘটনা। আশা করছি সবাইকে এতটুকু আমি বোঝাতে পেরেছি। আশা করছি সবাইকে আমি এতটুকু বোঝাতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, সবাই একটু জানাবেন, সবাই একটু জানাবেন। ওকে, আসেন, এইটুকু যদি বুঝে থাকেন, এবার আপনাকে আরেকটা জিনিস দেখে, আরেকটা ম্যাজিক দেখে আসেন। আরেকটা বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার আরেকটা অংশ দেখাবো, আসেন। আচ্ছা, এর আগে আমরা কি দেখলাম ভাইয়া? লম্বা তার, তাই না? লম্বা তার। কিন্তু আমরা মোটরে যে তার ইউজ করি এগুলো কিন্তু তারের কুণ্ডলী, তাই না? তারের একটা সার্কেল। আচ্ছা, তাহলে আমরা তারের কুণ্ডলী নিয়ে কি ঘটনা ঘটবে সেটা একটু দেখার চেষ্টা করি। ধরেন আমরা এরকম একটা তারের কুণ্ডলী নিলাম, ঠিক আছে? এই যে ধরেন এই যে এরকম, এরকমও নিতে পারেন, অথবা এই যে এরকমও নিতে পারেন। দুইটা সেম কেস, দুইটা সেম কেস। গোল আকারে আপনি কুণ্ডলী বানান আর এরকম স্কোয়ার আকারে আপনি কুণ্ডলী বানান, আপনার ইচ্ছা। এটা কিন্তু একটা কারেন্টের তার, হ্যাঁ, কারেন্টের তারকে আপনি এভাবে ঘুরে রাখছেন। ঠিক আছে ভাই, আমি গোলের আকারটাই দেখি, কারণ বইয়ে ম্যাক্সিমাম হচ্ছে গোল। ওকে, আসেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘটনা, এই হচ্ছে আমাদের ঘটনা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঘটনা। দেখেন, ধরেন ভাই এই পাশ দিয়ে কারেন্ট ঢুকলো, তার মানে এই পাশ দিয়ে কারেন্ট যাবে আই, এবং কারেন্ট এই পাশ দিয়ে ব্যাক করবে আই, সো এই কারেন্ট এসে এই পাশ দিয়ে ব্যাক করে চলে যাবে। ঠিক আছে, এইটা ধরেন কোনো একটা ব্যাটারির সাথে কানেক্টেড হইতেই পারে। এবার দেখেন ভাইয়া, আমি যদি এখানে তড়িৎ ক্ষেত্র, এখানে তো তড়িৎ আছে না, কারেন্ট আছে, তার মানে এখানে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। যে কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। সেখানে চুম্বক ক্ষেত্রটা কেমন হবে আসেন দেখানোর চেষ্টা করি। সো যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে আমার বৃদ্ধাঙ্গুলি রাখবো, ঠিক আছে? এবং এই বাকি আঙ্গুলগুলো আমি এইভাবে ঘুরাবো। সে যে ভিতরে ঢুকবে এই পাশ দিয়ে বের হবে, ভিতরে ঢুকবে এই পাশ দিয়ে বের হবে। সো এই যে এইটুকু কারেন্টের তারের এইটুকু অংশের জন্য বলরেখাগুলো এই যে এইভাবে ঢুকবে, মানে ঢুকতেছে, এই পাশ দিয়ে ঢুকতেছে এবং এই পাশ দিয়ে বের হবে। অর্থাৎ কি, এখানে ডিরেকশনটা হবে এরকম, ঠিক আছে? এইটুকু অংশের জন্য বলরেখা ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে। এবার আসেন এই অংশটাতে, এই অংশটাতে এবার কি কারেন্ট নিচে নামতেছে না ভাইয়া? সেই যে বৃদ্ধাঙ্গুলি রাখলাম নিচের দিকে, এইবার দেখেন আঙ্গুলটা কিন্তু এই পাশে ঢুকতেছে এবং এই পাশ দিয়ে বের হচ্ছে, এই পাশে ঢুকতেছে এবং এই পাশ দিয়ে বের হচ্ছে। আশা করছি সব ফিল করছেন আপনারা। তো এবার যে ঘটনাটা, এবার কারেন্ট এই পাশ দিয়ে ঢুকতেছে বলরেখাগুলো, এবং এই পাশ দিয়ে বের হচ্ছে, এই হচ্ছে ঘটনা। ওকে, যেমনই হোক, যেমনই ঘটুক, এই পাশ দিয়ে কারেন্ট যাওয়ার সময় বলরেখা ঢুকতেছে, মাঝখানে ঢুকতেছে, বাইরে দিয়ে বের হচ্ছে। কারেন্ট এই পাশ দিয়ে ফিরে আসার সময় বলরেখা এই পাশে ঢুকতেছে এবং বাইরে থেকে ফিরে আসতেছে। তার মানে মাঝখানে যে রেজিয়নটা আছে ভাইয়া, কুণ্ডলীর যে মাঝের রেজিয়নটা, এই যে মাঝখানে যে রেজিয়নটা, এই রেজিয়নে আসলে বলরেখা ভিতরে ঢুকতেছে। এটা কেন? চ্যাপ্টার 13 এর ক্লাস মুশফিক হাসান, মুশফিক হাসান, আমরা ক্লাস শুরু করার আগে একটা পোল দিয়েছিলাম যে এই অধ্যায়ের নাকি মোটর এবং জেনারেটর অংশটা পড়ানো হয় নাই আপনাদের ক্লাসে। গত অধ্যায়ের যেটা বিদ্যুৎ চৌম্বকীয় অধ্যায় ছিল, সো ওই অংশটা আমি আজকে রিপিট পড়িয়ে দিচ্ছি। ওকে, যদি না পড়ানো থাকে তাহলে ফার্স্ট টাইম পড়িয়ে দিচ্ছি। আসেন চৌম্বক বলরেখার ডিরেকশনটা আবার বুঝাই। এই পাশে যখন কারেন্ট যাচ্ছে তখন বলরেখা ভিতরে ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে। যখন কারেন্ট এই পাশে ঘুরে আসতেছে তখন বলরেখা এই পাশে ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে। মোট কথা, মাঝের রেজিয়নে বলরেখা ঢুকবে, বাইরের রেজিয়নে বাইরে হয়ে আসবে, তাই না? মাঝের রেজিয়নে বলরেখা ঢুকবে। আশা করছি এতটুকু বুঝেছেন ভাইয়া। ভাইয়া এটা কেন চ্যাপ্টার, হ্যাঁ ভাই বলেছি মুশফিক, সবাইকে বুঝেছেন কিনা জানাবেন। বলরেখা ভিতরে ঢুকতেছে, বাইরে দিয়ে বের হয়ে আসতেছে। এবার দেখেন ভাইয়া, একটা ছোট্ট কনভেনশন দেখাই। এই চুম্বকের দিকে তাকান, চুম্বকের কোন পোলে বলরেখা ঢুকে এবং কোন পোল দিয়ে বলরেখা বের হয়? কোন পোল দিয়ে বলরেখা বের হয়? নর্থ পোল দিয়ে। বলরেখা ঢুকে কোন পোল দিয়ে? সাউথ পোল দিয়ে। এই তারের কোন অংশে বলরেখাগুলো ঢুকতেছে? এই পাশে ঢুকতেছে, যে মাঝখানে ঢুকতেছে, মাঝখানে ঢুকে যাচ্ছে না এই কুণ্ডলীটা, তারের কুণ্ডলীর মাঝে কিন্তু বলরেখাগুলো ঢুকতেছে। তার মানে মাঝের এই অংশটাকে আমরা বলতে পারি সাউথ পোল। বলতে কি পারি নাকি পারি না জানাবেন সবাই, বলতে কি পারি? দেখেন মাঝের এই অংশতে যেহেতু বলরেখাগুলো ঢুকতেছে, তাহলে আমরা মাঝের এই অংশটাকে আমরা নাম দিব হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, মাঝে উৎপন্ন হয়েছে চুম্বকের সাউথ পোল, চুম্বকের সাউথ পোল, কারণ সব বলরেখা এখানে এসে ঢুকতেছে। ওকে, এটা কি চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস না ভাই? এই হচ্ছে এটা গত চ্যাপ্টারের ক্লাস। ভাই সবাই আমাকে জানাবেন, সবাই জানাবেন বুঝেছেন কিনা। ভাই কমেন্টটা কি পিন করা? কোন কমেন্ট পিন করা ভাইয়া? সবাই বলুন বুঝেছেন কিনা। এখানে সাউথ পোল উৎপন্ন হবে, কারণ সব বলরেখা যেহেতু ঢুকতেছে আর আমরা জানি সাউথ পোলে বলরেখা ঢুকে, সো এখানে সাউথ পোল উৎপন্ন হবে। এইবার দেখেন ভাইয়া, আবার দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখেন। আসেন খুব ভালো মতো আপনাদেরকে আমি বুঝাবো। দেখেন আমার কাজই তো বুঝানো, তাই না? আসেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখে। আসেন এবার আসেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখে। ভাই দেখেন কারেন্ট এই পাশে কি
ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? কারেন্ট এখানে কোন ক্লকওয়াইজ ঘুরতেছে? ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে বলুন? কারেন্ট এখানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে? আই মানে কারেন্ট, কারেন্ট এখানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে? সিডব্লিউ বলতে ক্লকওয়াইজ বোঝাচ্ছি। ক্লকওয়াইজ ঘুরতেছে না ভাই, এটা তো ক্লকওয়াইজ ঘূর্ণন। তো কোন কুণ্ডলিতে, কোন তারের কুণ্ডলিতে যদি ক্লকওয়াইজ তারের মানে কারেন্টের ঘূর্ণন হয়, তাহলে সেখানে কোন পোল উৎপন্ন হয় ভাইয়া? সাউথ পোল উৎপন্ন হয়। সেইম ভাবে আমি এটা দেখাচ্ছি না, বাট কোনোদিন যদি এই কুণ্ডলিটা তো নর্থ মানে এইভাবে যদি কারেন্ট ঘুরতো, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতো, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতো, তাহলে এখানে নর্থ পোল উৎপন্ন হতো। তাহলে এখানে কি উৎপন্ন হতো? নর্থ পোল উৎপন্ন হতো। আশা করি ভাইয়া আপনারা বুঝেছেন, আশা করি ভাই আপনারা বুঝেছেন, ঠিক আছে, আশা করি বুঝেছেন। ভাই ট্রান্সফরমারটা একটু পরে মিনহাজ খান ভাই, ট্রান্সফরমার আপনাদেরকে খুব ভালো মতো পড়ানো হয়েছে, এটা আমি শুনেছি। সো যেটা পড়ানো হয়নি সেটাই পড়াচ্ছি। আর ট্রান্সফরমার আপনার যদি মনে হয় যে আরেকবার পড়া দরকার, তাহলে আপনি হচ্ছে রিপিট ক্লাস দেখে নেবেন, ঠিক আছে ভাইয়া? তারপর প্রবলেম হলে আমি আছি, সমস্যা নেই। বলুন সবাই বুঝেছেন কিনা? কোন কুণ্ডলিতে ক্লকওয়াইজ কারেন্ট উৎপন্ন, কোন কুণ্ডলিতে যদি ক্লকওয়াইজ কারেন্ট দেন তাহলে সেখানে সাউথ পোল উৎপন্ন হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দিতেন তাহলে সেখানে নর্থ পোল উৎপন্ন হতো। আসেন আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিই। নিশ্চয়ই ভাইয়া শর্টকাটও পড়াবো, সবই পড়াবো। আসেন সে আমি আমি এবার যে কাজটা করব, দেখেন আমি এখানে দুইটা কুণ্ডলী দিচ্ছি। ওকে, দুইটা কুণ্ডলী দিচ্ছি, একটা কুণ্ডলী হচ্ছে এইটা, আর একটা কুণ্ডলী হচ্ছে এইটা। ওকে, দেখেন দেখেন ব্যাপারটা ভাই, দেখেন এখানে লিখবেন হচ্ছে এস, আর এখানে লিখবেন হচ্ছে এন। এন, ঠিক আছে? এস এর মাথাটা চোখা করে দিবেন, এন এর মাথাটাও চোখা করে দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন ভাই, এস এর মাথা চোখা মানে এই পাশে, এইটা ডিরেকশন কি এই পাশে, এটা ডিরেকশন কি এই পাশে। এই যে দেখেন ভাই, এখন এই বরাবর যদি আপনি কারেন্টের ডিরেকশন দেন, এই যে দেখেন আই এর ডিরেকশন যদি কারেন্টের ডিরেকশন দেন, তাহলে আমরা কিন্তু এস লেটারটা দিয়েও বুঝে যাচ্ছি যে কারেন্ট এখানে ক্লকওয়াইজ ঘুরবে। শর্টকাট এটা, ঠিক আছে? আগে আমি বুঝাইলাম, এবার শর্টকাট দিচ্ছি। এস কে যদি এরকম বাঁকা করে লিখেন, এই পাশে মাথাটা এবং এই পাশে মাথা চোখা করে দেন, দেখেন এটা ক্লকওয়াইজ কারেন্টকে নির্দেশ করে। সেম ভাবে দেখেন এন এর এই পাশে মাথা, এই পাশে, তার মানে কি কারেন্ট এই পাশে যাচ্ছে এবং এই পাশে এসে এই পাশে পতিত হচ্ছে। দেখেন এটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। সো কখনো কোথাও অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট উৎপন্ন হলে সেখানে নর্থ পোল সৃষ্টি হবে। আশা করি ভাইয়াদেরকে আমি সবকিছু বোঝাতে পেরেছি। সবাই জানাবেন যদি বুঝে থাকেন, সবাই জানাবেন যদি বুঝে থাকেন। ভাইয়ারা আপুরা সবাই সবকিছু বুঝেছেন কিনা জানাবেন। সিএফ লিখবেন, আগে বাড়বেন, সিএফ লিখবেন, আগে বাড়বেন। সবকিছু কি বুঝাতে পেরেছি? বোঝাতে কি পেরেছি ভাইয়া, নাকি বোঝাতে পারছি না বলুন? আগের চ্যাপ্টারের ক্লাস, তো তারপর আমি চেষ্টা করছি যতটুকু ধীরে পড়ানো যায়, বাট একটু দ্রুত পড়ানো লাগছে, এটা আমার কিছু করার নেই, কারণ হচ্ছে আমাকে তো নতুন চ্যাপ্টারও পড়াতে হবে, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? সবাইকে এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা, সিএফ কিনা একদম ফুললি ক্লিয়ার কিনা, একদম ফিল করেছেন কিনা ভাইয়া, সবাই এটা জানান। ওকে, সবাই লিখেছেন অল ক্লিয়ার, জেরিন, তাবাসসুম, অবন্তিকা, তারপর দেখতে পাচ্ছি তৌফিক হাসান, ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে, খুব ভালো জিনিস। আসেন এবার তাহলে আপনাদেরকে একটা ছোট্ট পোল করে, এই যে এইটা আপনাদের জন্য, আপনাদের জন্য, হ্যাঁ, প্রথম পোল আমাদের আজকে। আচ্ছা, পোলের জন্য আবার এই পাশে যাওয়া লাগবে। প্রথম পোল, হ্যাঁ, দেখবেন আর সলভ করে ফেলবেন সবাই, দেখুন আর সলভ করে ফেলবেন। প্রথম পোল আজকের, হ্যাঁ, একটা কমেন্ট পিন করা আছে ভাইয়া, যিনি প্রশ্ন করছেন, এই যে সাইফ আল হাসান, আপনার কমেন্ট পড়ে ফেলেছি। বুঝেছেন সবাই নাকি বুঝেন নাই জানাবেন। ওকে, দেখি কতজন পারেন আপনারা। অনেকেই উত্তর করছেন, দেখতে পাচ্ছি প্রায় কতজন, 400 জন প্লাস অ্যান্সার করার ট্রাই করছেন, যেটা 500-র দিকে যাচ্ছে। মানুষ তো আপনারা অনেক মানুষ আছেন, তো আরো বেশি মানুষ অ্যান্সার করার ট্রাই করুন। সব মিলিয়ে 400-450 জনের মতো অ্যান্সার করেছে। কি বলেছে ভাইয়া? কুণ্ডলিতে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর অভ্যন্তরে কোন মেরু উৎপন্ন হয়? একটু আগে পড়েছি সাউথ, তো এটা হবে কি দক্ষিণ মেরু। এটা কঠিন ছিল বলুন?
এটা কি কোনোভাবে কঠিন ছিল নাকি ছিল না? সহজ না? এটা তো জানেন সবাই, সবাই তো এটুকু জানেন আশা করছি। ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছেন। আসেন এবার আমরা পড়াবো হচ্ছে মোটর। মোটর, হ্যাঁ, এবার আসেন পড়াবো হচ্ছে মোটর। মোটর পড়ানোর আগে আসেন আমি আপনাদেরকে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল পড়াই। লেফট হ্যান্ড রুল পড়াই আপনাদের। যদিও এটা ইন্টারমিডিয়েটের জিনিস, বাট একটু আপনারা যদি এটা পড়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন, না হলে হবে কি মুখস্থ করা হয়ে যাবে। আচ্ছা, রেজাল্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সরি, আর হচ্ছে কে কেমন পজিশন করেছে সেটাও দেখিয়ে দিই। দাঁড়ান, লিডার বোর্ড যদি দেখি, প্রথম তিনজনের নাম অ্যানাউন্স করছি কারণ আমাদের সময় একটু কম, বাট সবাইকে অভিনন্দন। আচ্ছা, মুবিনুল ইসলাম শাফিন হয়েছেন প্রথম, মৃত্তিকা সরকার ত্রয়ী হয়েছেন সেকেন্ড, এবং আতিয়া ফারজানা হয়েছেন তৃতীয়, থার্ড। সবাইকে ধন্যবাদ যারা যারা পার্টিসিপেট করেছেন। ঠিক আছে, আসেন ফ্লেমিং এর বাম হস্ত নীতি পড়ি। এই যে বাম হাত, বাম হাত কিন্তু ডান হাত দেখলে হবে না, বাম হাত। সো দেখেন ভাইয়া, বাম হাতে আমি তিনটা আঙ্গুল নিয়ে কাজ করবো। এই যে তিনটা আঙ্গুল, এই তিনটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, এই যে যেটা আঙ্গুল দিয়ে আপনারা পড়াশোনা করেন সেটা, আর এই আঙ্গুলটা, এটা আমি নাম আর বললাম না, নাম বললে একটু থাক, নাম না বলি। সে বৃদ্ধাঙ্গুল, যে আঙ্গুল দিয়ে পড়াশোনা করেন সেটা, আর হচ্ছে যে আমাদের মাঝের আঙ্গুল। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তিনটা আঙ্গুল নিয়ে আমাদের এই নিয়মটা, তিনটা আঙ্গুল এই যে এইভাবে রাখবেন, অন্য পজিশনে রাখলে চলবে না, এই পজিশনে রাখা লাগবে। সো দেখেন ভাইয়া, এই যে বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুল ধরেন এইটা হচ্ছে ধরেন এটা আমি একটু আঁকতে কম পারবো, বাট চেষ্টা করি। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এই, ঠিক আছে, এই যে দেখেন এইটা হচ্ছে ঘটনা। সেই বৃদ্ধাঙ্গুল মোটা, সেটাকে আপনি মনে করতে পারেন এটা হচ্ছে ফাদার, তারপরে এটা মাদার, আর এটা ধরেন একদম আপনার চাইল্ড। পরিবারে কি কি থাকে? ফাদার, মাদার আর চাইল্ড থাকে। সো বৃদ্ধাঙ্গুল সবচেয়ে মোটা, ফাদার, তারপরে কে থাকবে? মাদার, তারপরে থাকবে চাইল্ড। সো ফাদার, মাদার আর হচ্ছে চাইল্ড, ফাদার, মাদার আর হচ্ছে চাইল্ড। ঠিক আছে, ফাদারের এফ বলতে আমি বুঝাবো ভাইয়া ফোর্স। ঠিক আছে, ফাদারের এফ বলতে আমি বুঝাবো ফোর্স। মাদারের এম বলতে আমি বুঝাবো ম্যাগনেটিক ফিল্ড। মাদারের এম বলতে আমি বুঝাবো ম্যাগনেটিক ফিল্ড। এবং চাইল্ডের সি বলতে আমি বুঝাবো হচ্ছে কারেন্ট। ওকে, সো তিনটা আঙ্গুল। আবার একটু বলি, ফাদার, মাদার, চাইল্ড। এটা হচ্ছে আমাদের কি বলেন? ফাদার মানে ফোর্স, এটা কি? মাদার মানে ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। আর এটা কি? চাইল্ড, চাইল্ড মানে কারেন্ট, কারেন্ট কোন ডিরেকশনে যাচ্ছে। সো কোন জায়গায় ব্যাপারটা বুঝেন, কোন জায়গায় ধরেন একটা চৌম্বক ক্ষেত্র আছে ভাইয়া, এই যে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, এই যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলরেখা, এগুলা কি? চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা কেন আছে? কারণ নিশ্চয়ই এই পাশে ধরেন কোথাও নর্থ পোল আছে, আর এই পাশে কোথাও সাউথ পোল আছে। তাহলে এই যে দেখেন, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চৌম্বক বলরেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে চৌম্বক। এর মাঝখানে আপনি যদি একটা কারেন্ট আনেন, কারেন্টের তার, এর মাঝখানে আপনি যদি একটা কারেন্টের তার আনেন, এই যে ধরেন একটা কারেন্টের তার রেখে দিলেন, এবং এই কারেন্টের তারে যদি আপনি কারেন্ট প্রবাহিত করেন আই, তাহলে খুব ভালো মতো বুঝুন, আগে থেকেই বাহ্যিক চুম্বক আছে, নর্থ পোল, সাউথ পোল। এই চুম্বক, কালো কালারের চুম্বক ক্ষেত্রগুলো আগে থেকেই আছে। এর মাঝখানে আপনি যদি একটা কারেন্টের তার আনেন, এর মাঝখানে যদি আপনি একটা কারেন্টের তার আনেন, তাহলে এই কারেন্টের তারের জন্য একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে না? এই যে এরকম, এই পাশ দিয়ে ঢুকবে আর এই পাশ দিয়ে বের হবে। বোঝা গেল? আগে থেকে চৌম্বক ক্ষেত্র ছিল কালো কালার, সেখানে আপনি কারেন্টের তার আনলেন, সো কারেন্টের তারের কারণে এখানে একটা নতুন চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে কারেন্টের তারের জন্য। এখন দেখেন, একই জায়গায় দুইটা বাঘ কি থাকতে পারে? একই জায়গায় দুইটা চুম্বক যদি থাকে, তারা একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করবেন। বুঝতে কি পারলেন? বুঝেছেন কি ব্যাপারটা? আচ্ছা আমি বুঝাই, দাঁড়ান, আচ্ছা আমি বুঝাই, একটা সেকেন্ড বুঝবেন। ধরেন ভাইয়া, এই জায়গায় একটা ধরেন এই জায়গায় একটা চুম্বক আছে, হ্যাঁ, এই জায়গায় একটা চুম্বক আছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এর আশেপাশে এই পুরো রিজিয়ন জুড়ে সে আকর্ষণ বিকর্ষণ করে। ঠিক আছে, কারণ এইটুকু জায়গা জুড়ে তার বলরেখাগুলো আছে, এই যে এইটুকু জায়গা জুড়ে তার বলরেখাগুলো আছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এই জায়গার মধ্যে আপনি যদি বাইরে থেকে আরেকটা চুম্বক আনেন, বাইরে থেকে আরেকটা চুম্বক আনেন, ধরেন এখানে সাউথ পোল, এখানে নর্থ পোল, তাহলে বলেন তো ভাইয়া, এই চুম্বকটা লাল কালার চুম্বককে বিকর্ষণ করবে না? কারণ এরও বলরেখা আছে, এরও বলরেখা আছে, সেই বলরেখাগুলো একে অপরকে বিকর্ষিত করবে, এই কারণে এই চুম্বক ওই চুম্বককে বিকর্ষিত করবে। তার মানে দুইটা চুম্বককে কাছাকাছি রাখলে আকর্ষণ বা বিকর্ষণ হয়। সেম ঘটনা ভাই এখানেও। ধরেন ধরেন নর্থ পোল, সাউথ পোল দিয়ে আমরা আগে থেকে কালো কালারের চুম্বক ক্ষেত্র উৎপন্ন করেছি।
এর মাঝখানে আপনি যদি একটা কারেন্টের তার রাখেন এবং ওই কারেন্টের তার দিয়ে চুম্বক তড়িৎ প্রবাহিত করেন, কারেন্ট প্রবাহিত করেন, তাহলে এই কারেন্টের তারের জন্য নতুন একটা চুম্বক ক্ষেত্র পাবেন। ওই চুম্বক ক্ষেত্র এবং পুরাতন চুম্বক ক্ষেত্র যেহেতু দুইটা চুম্বক একই সাথে আছে, তার মানে একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এইটাই হচ্ছে কোন পাশে আকর্ষণ বা বিকর্ষণ করবে, কোন পাশে ফোর্স প্রয়োগ করবে, সেটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নীতি বলে। ঠিক আছে, তাহলে এই যে তিনটা আঙ্গুল, এই পাশে চুম্বক, এই পাশে কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের ফোর্স। চুম্বক, কারেন্ট, ফোর্স, চুম্বক, কারেন্ট, ফোর্স। আসেন এবার আপনাদেরকে উদাহরণ দেওয়া যাক। উদাহরণ দিলে আশা করি আপনারা ভালো মতো বুঝবেন। আসেন, এই ধরেন ভাই এক জায়গায় নর্থ পোল আছে এবং এক জায়গায় সাউথ পোল আছে, নর্থ পোল সাউথ পোল। তার মানে চৌম্বক বলরেখা কোন দিকে যাবে? এই দিকে যাবে, তাই তো? এই দিকে যাবে। খুব ভালো জিনিস। এইখানে আপনি করলেন কি, একটা কারেন্টের তার রাখলেন, এই যে কারেন্টের তার, এবং এই কারেন্টের তার বরাবর আই কারেন্ট প্রবাহিত হচ্ছে উপরের দিকে। তাহলে নিশ্চয়ই বুঝতেছেন কারেন্টের তার চুম্বকের মাঝখানে রাখছেন, তার মানে এই কারেন্টের তারের উপর একটা বল প্রযুক্ত হবে। আমি বলটা কোন দিকে যাবে সেটা আমরা বের করব। কিভাবে বের করবো ভাইয়া? এই যে এটাই নিয়ম। এইদিকে চুম্বক ক্ষেত্র, এই যে এই আঙ্গুলটাকে রাখবো এইদিকে। কারেন্ট কোন দিকে? উপরের দিকে। এই মাঝের আঙ্গুলটাকে রাখবো উপরের দিকে, এই যে এইভাবে মাঝের আঙ্গুলটাকে রাখবো উপরের দিকে। তাহলে দেখেন এই যে বৃদ্ধাঙ্গুল এখন কোন দিকে? ভিতরের দিকে। বৃদ্ধাঙ্গুল কোন দিকে? ভিতরের দিকে। অর্থাৎ অর্থাৎ ভালো মতো বুঝবেন, অর্থাৎ যখনই আপনি কোন চুম্বকের মধ্যে একটা তার রাখবেন এবং তারের মধ্যে যখনই কারেন্ট প্রবাহিত করবেন, তখনই তারটাতে একটা বল প্রযুক্ত হবে, এই যে ভিতরের দিকে বল প্রযুক্ত হবে, ভিতরের দিকে। তার মানে বলের ডিরেকশন কি? ভিতরের দিকে। বোঝা গেল? আশা করি বুঝেছেন। কোনো একটা জায়গায় কারেন্টের তার রাখছেন এবং তার আশেপাশে চুম্বক আছে, কারেন্টের তারে যখনই আপনি কারেন্ট প্রবাহিত করবেন, তখনই তার উপর একটা বল প্রযুক্ত হবে। বলটা কিরকম? এই যে এইভাবে, এই বরাবর চুম্বক ক্ষেত্র, এই বরাবর কারেন্ট, বল প্রযুক্ত হবে ভিতরের দিকে। তার মানে এই তারটা ভিতরের দিকে পড়ে যেতে চাইবে, ভিতরের দিকে ছিটকে যেতে চাইবে। বলুন সবাই কি ফিল করেছেন কিনা? ভাই নিউ চ্যাপ্টার কি আজ স্টার্ট হবে? হ্যাঁ আজই স্টার্ট হবে ভাইয়া। ভাই আমি কিন্তু আপনাদের কাছে অনুমতি নিয়ে এই চ্যাপ্টার শুরু করেছি আপনাদের উপকারের জন্য। উল্টা আপনারা যদি কেউ কেউ এখন সাপোর্ট না দেন যে ভাই এই চ্যাপ্টার কেন পড়াচ্ছেন, নতুন চ্যাপ্টার কেন পড়াচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু খুব ঝামেলা, বুঝছেন? এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রসেসটা আছে, এটা সবচেয়ে বড় দুর্বলতা। কারণ কখনোই পুরো ক্লাসকে খুশি করা যায় না, কখনো একটা পুরো জাতিকে খুশি করা যায় না। অর্ধেক জাতি খুশি হবে, অর্ধেক জাতি দুঃখ হবে।